নমস্কার। পানপুর বীজপুর ওখানকার ছাত্র যুবরা, মূলত ডিআইএফআই কর্মীরা, তারা আজকে জ্যোতিবাবুর জন্মদিন উপলক্ষে এই ফেসবুক লাইভ পেজে আমাকে তাঁর ধর্মনিরপেক্ষতা রক্ষায় যে অবদান, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা রক্ষায় যে অবদান, যা সার্বিকভাবে সমাজতান্ত্রিক স্বাধীন ভারতকে গড়বার ক্ষেত্রে একটা বড় রকমের ভূমিকা পালন করেছিল, এ সম্পর্কে বলবার সুযোগ তাঁরা দিয়েছেন। তাদেরকে আন্তরিক অভিবাদন, শুভেচ্ছা, ধন্যবাদ জানাই। যারা এটা শুনছেন তাদের প্রত্যেককেও আমার অভিবাদন। যে সময়ে জ্যোতি বসু তাঁর রাজনৈতিক জীবনটাকে শুরু করেছিলেন, সেই সময়টা ছিল এক উত্তাল সময়। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই দিকে হচ্ছে, আরেকদিকে হিন্দু সাম্প্রদায়িক শক্তি বর্ণ হিন্দুর স্বার্থ সংরক্ষণের তাগিদে তারা দেশভাগ চাইছেন। আরেকদিকে মুসলিম সাম্প্রদায়িক শক্তি, সরাফ মুসলমান অর্থাৎ বিত্তবান উচ্চবর্ণের মুসলমান, তাদের স্বার্থ সংরক্ষণের জন্য তারা দেশভাগ চাইছেন, বাংলা ভাগ চাইছেন। এই ত্রিবিধ একটা সংকট, ত্রিবিধ একটা দ্বন্দ্ব, ত্রিবিধ একটা বিরোধের মধ্যেখানে এইরকম একটি পরিস্থিতিতে জ্যোতিবাবু তার রাজনৈতিক জীবন শুরু করেন। এমন একটা সময় তার এই রাজনৈতিক জীবন শুরু, সেই সময়কালটা একদিকে মার্জনা করবেন, একদিকে আন্তর্জাতিক দুনিয়ায় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই, সেই সমস্ত বিষয়গুলি একটা নতুন ধরনের মাত্রা পাচ্ছে সোভিয়েত বিপ্লবের ধারা উপধারাতে। গোটা দুনিয়া জুড়ে মার্ক্সবাদের বিজয় বৈজয়ন্তীর ওরাবার একটা সংকল্প, এবং সেই সংকল্পে দেশি বিদেশি সমস্ত ছাত্ররা, সমস্ত যুব সম্প্রদায়ের মানুষরা, তরুণের প্রাণেরা তারা এগিয়ে আসতে শুরু করেছেন। জ্যোতিবাবু যখন লন্ডনে ব্যারিস্টারি পড়ছেন, সেই সময় তার যারা বন্ধু, তার সঙ্গে যাদের ওঠা বসা, সেই সমস্ত মানুষদের বেশিরভাগই তারা একটা দুনিয়া বদলের স্বপ্ন দেখছেন, একটা নতুন দিন আনবার স্বপ্ন দেখছেন, যে দিনটা হবে একটা লাল টুকটুকে দিন, যেখানে প্রলেতারিয়েতের অধিকার, শৃঙ্খলিত জনতার অধিকার, সেটাই হবে মূল অধিকার। তাদের অধিকার প্রতিষ্ঠিত হবে তাদের মেহনতি মানুষের রক্তে, তাদের ঘামে। বিত্তবানের যে সম্পদ সৃষ্টি, বুর্জুয়া সমাজের যে সম্পদ সৃষ্টির যে প্রেক্ষিত, সেই প্রেক্ষিত পরিবর্তিত হয়ে ক্ষমতার পরিচালনা ভার, রাষ্ট্রের পরিচালনা ভার, সেগুলি নিয়ন্ত্রক হবেন মেহনতি জনতা, শৃঙ্খলিত জনতা। এই ভাবনাই তখন মানুষের মনে ধীরে ধীরে প্রবল হয়ে উঠছে। সেই ভাবনার উপরে দাঁড়িয়েই জ্যোতিবাবুর মতো মানুষজনেরা এবং তাঁর যারা সেই সময়ের বন্ধুবান্ধব, হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের মতো মানুষ, এমনকি রাজীব গান্ধীর পিতা ফিরোজ গান্ধী, তারাও এই ধরনের চিন্তা ভাবনার সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত রাখছেন। লন্ডন মজলিস তাদের যে হতো, সেখানে রজনী পাম দত্ত থেকে শুরু করে বিভিন্ন মানুষজনেরা তারা আসতেন চিন্তার, ভাবনার, ভাব বিনিময়। এবং এই ভাব বিনিময়ের ভেতরে যে জিনিসটা খুব প্রবল হয়ে উঠত, সেটা হচ্ছে ভারতবর্ষকে ভাগ করবার যে ভয়ঙ্কর চক্রান্ত চলছে, শ্রেণী চিন্তাকে অবলুপ্ত করে শাসক যেভাবে জাতপাত আর ধর্মের নামে মানুষকে বিভক্ত করতে চেষ্টা করছে, সেই জায়গাটাকে কী করে প্রতিহত করা যায়। মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে গেলে, মেহনতি জনতার সংগ্রামকে সুদৃঢ় করতে গেলে, সোভিয়েত বিপ্লবের মতো গোটা বিশ্বজোড়া বিপ্লব তার বিজয় বৈজয়ন্তী ওড়াতে গেলে ভারতবর্ষ দরকার জাতপাত, ধর্ম, এই বিভাজন বিভেদগুলিকে রোখা।
অথচ একদিকে সেই সময়ের যে গান্ধীবাদী রাজনীতি, সেই রাজনীতির মধ্যে কিছুটা আপাত বৈপরীত্য। একদিকে গান্ধীজির নিজের অত্যন্ত সবল সুদৃঢ় সাম্প্রদায়িকতা বিরোধী অবস্থান, সাম্প্রদায়িকতা বিরোধী চিন্তা চেতনা, হিন্দু মুসলমান সম্প্রীতির প্রতি চিন্তা চেতনা। তিনি নিজে ধর্মপ্রাণ মানুষ, ধর্ম মানতেন, ধর্ম মেনেও সংখ্যালঘুর অধিকার প্রতিষ্ঠার জন্য তাঁর যে লড়াই, তার পাশাপাশি হিন্দু সাম্প্রদায়িক শক্তি আরএসএস এবং তাদের সেই সময়ের যে রাজনৈতিক সংগঠন হিন্দু মহাসভা, তারা এই গোটা পরিবেশ পরিস্থিতিকে ডিরেইলড করে দেওয়ার জন্য, একে বিঘ্ন করে দেওয়ার জন্য, মুসলিম সাম্প্রদায়িকদের সুবিধে করে দেওয়ার জন্য তারা কংগ্রেসের এই জাতীয়তাবাদী রাজনীতির ভেতরে নিজেদের লোক, হিন্দু মহাসভার লোক নানানভাবে তারা ঢুকিয়ে দিতে শুরু করলো। এই সমস্ত লোকেরা একদিক থেকে তারা হিন্দু মহাসভার রাজনীতিও করে গেছেন, আরেক দিক থেকে কংগ্রেসের যে অসাম্প্রদায়িক রাজনীতি, ধর্মনিরপেক্ষ রাজনীতি, সেটাও করে গেছেন। এই রকম একটা অবস্থার মধ্যে জ্যোতিবাবু তার রাজনৈতিক জীবনটা শুরু করলেন রেল শ্রমিক নেতা হিসেবে। এই রেল শ্রমিক নেতা হিসেবে তার কর্মকাণ্ডের প্রথম জায়গাটাই ছিল একটি উচ্চবিত্ত পরিবারের সন্তান, বিদেশে ব্যারিস্টারি পড়ে এসেছেন, একাধ দিন গেছেন কোর্টে, কিন্তু সে কাজে তার মন বসেনি। মানুষের জন্য তার যে কিছু একটা করবার ভাবনা, দিন বদলের স্বপ্ন, সেই স্বপ্নে তিনি পরিপূর্ণভাবে রাজনীতির অঙ্গনে নিজেকে সঁপে দিয়েছেন। সেই মানুষটি তার আপাত মেট্রোপলিটন মন এবং প্রলেতারিয়েত সমাজের প্রতি, শৃঙ্খলিত সমাজের প্রতি তার অন্তরের প্রগাঢ় ভালোবাসা, শ্রদ্ধা, সহমর্মিতা, এই দুয়ের সংমিশ্রণ করে কিভাবে শ্রেণীচ্যুত হওয়া যায়, ডিক্লাসড হওয়া যায়, অভিজাত মধ্যবিত্তের ধ্যান ধারণা থেকে সরে এসে একেবারে সর্বহারার সঙ্গে নিজেকে মিশিয়ে দেওয়া যায়, কিন্তু সেই মিশিয়ে দেওয়ার মধ্যে কোনো আরোপিত জিনিস নেই। একজন বিদেশি ব্যারিস্টার, তিনি লোক দেখানোভাবে ছেঁড়া জামা পরে ঘুরছেন, ছেঁড়া প্যান্ট পরে ঘুরছেন, ছেঁড়া ব্যাগ নিয়ে ঘুরছেন, তা কিন্তু নয়। এই ধরনের ভেগ ধরা নয়, কিন্তু মানসিকতায়, চিন্তায়, চেতনায় শ্রমিক শ্রেণী, মেহনতি জনতার সঙ্গে একাত্ম হয়ে যাওয়া, এর একেবারে তাত্ত্বিকভাবে কেবল নয়, একেবারে হাতে কলমে এর পরীক্ষা নিরীক্ষা, এর অনুশীলন জ্যোতিবাবু শুরু করলেন রেল শ্রমিক নেতা হিসেবে। এবং তার সেই সময়ের দিনগুলি যারা দেখেছেন, যারা পরবর্তীকালে সেগুলি স্মৃতিচারণ করেছেন, বিশেষ করে আজকের বাংলাদেশ, সেখানকার লালমনিরহাট অঞ্চলে তিনি রেল শ্রমিক নেতা হিসেবে যে ধরনের ভূমিকা, যে ধরনের অবদান রেখেছিলেন, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ, জৈন নির্বিশেষে, বাঙালি অবাঙালি নির্বিশেষে শ্রমিক শ্রেণীর ঐক্যকে মজবুত করবার লক্ষ্যে যে ধরনের ভূমিকা, যেভাবে তিনি নিজেকে সঁপে দিয়েছিলেন, সেখানেই কিন্তু অঙ্কুরিত হয়েছিল কেবলমাত্র বাংলার নয়, কেবলমাত্র ভারতবর্ষের নয়, কেবলমাত্র ভারতীয় উপমহাদেশেরও নয়, গোটা দক্ষিণ এশিয়ার ধর্মনিরপেক্ষতা রক্ষার আন্দোলনের আইকন হিসেবে পরবর্তীকালে জ্যোতিবাবুর নিজেকে প্রতিষ্ঠিত করবার, তার কর্মকাণ্ডকে বিস্তৃত করবার সেই প্রেক্ষিতটি বলা যেতে পারে একটা ভূমিকর্ষণের কাজ যেন লালমনিরহাটের সেই রেল শ্রমিকদের মধ্যে কাজ করতে করতে জ্যোতিবাবু শুরু করে দিয়েছিলেন। তাদের সঙ্গে কাজ করবার ক্ষেত্রে একটি বারের জন্য কিন্তু কোনো রকম আরোপিত লক্ষণ তাকে দেখাতে হয়নি, কিন্তু তার সেই সময়ের যাপন চিত্রের কথা তিনি নিজে তার নিজের সম্বন্ধে বলার ক্ষেত্রে খুবই সংকুচিত থাকতেন। ইতিহাসের বাইরে নিজেকে প্রতিষ্ঠিত করবার কোনো প্রচেষ্টা তিনি কখনো করেননি। তবুও তার সেই সময়ে সহযোদ্ধারা, তারা তাদের লেখার ভেতর দিয়ে, বিভিন্ন স্মৃতিচারণার ভেতর দিয়ে রেল শ্রমিক নেতা হিসেবে জ্যোতিবাবুর যে ঐতিহাসিক অবদানের কথা উল্লেখ করেছেন, তা থেকেই বোঝা যায় পরবর্তীকালে একই সঙ্গে কমিউনিস্ট আন্দোলন, একই সঙ্গে ধর্মনিরপেক্ষতা রক্ষার জন্য তার যে
আন্তরিক তাগিদ, আন্তরিক উদ্যোগ এবং তার পাশাপাশি সংসদীয় গণতন্ত্রে দশকের পর দশক ধরে একটা ঐতিহাসিক ভূমিকা পালন করা, এই যে একটি সমন্বিত রাজনৈতিক প্রজ্ঞা এবং তার প্রয়োগ, এটি করবার ক্ষেত্রে জ্যোতিবাবুর চিন্তা চেতনায় ভিত্তিভূমি স্থাপনে শ্রমিক শ্রেণী, শ্রমিক সম্প্রদায় কিভাবে প্রভাব বিস্তার করেছিল, তাদের দুঃখ দুর্দশা কিভাবে কাজ করেছিল, সেই বিষয়গুলি আমাদের বিশেষভাবে মনে রাখা দরকার। সেই মানুষটি যখন পরবর্তীকালে ধীরে ধীরে রাজনীতির অঙ্গনে, সংসদীয় রাজনীতির অঙ্গনে আসছেন, সেই সংসদীয় রাজনীতির অঙ্গনে আসার ক্ষেত্রে তার কাছে কিন্তু প্রথম প্রধান বিষয় সর্বহারার এক নায়কতন্ত্র প্রতিষ্ঠার লড়াইকে সুদৃঢ় করবার লক্ষ্যে ধর্মনিরপেক্ষতার চর্চা। ধর্মান্ধতায় তখন গোটা অবিভক্ত ভারত জ্বলে পুড়ে একেবারে ছাই হয়ে যাচ্ছে। একদিকে গলওয়ালকার, হেডগেওয়ার, সাভারকার, বিএস মুঞ্জে, শ্যামাপ্রসাদ মুখার্জি, এনসি চ্যাটার্জি, এরা একদিকে চেষ্টা করে চলেছেন, আরেকদিকে চেষ্টা করে চলেছেন জিন্না, নাজিমুদ্দিন, খালিকুজ্জামানের মতন লোকরা, চৌধুরী খালিকুজ্জামান, সেরোয়ার্দিরও খানিকটা ভূমিকা আছে, এই ধরনের লোকেরা। এই পারস্পরিক দ্বন্দ্বের ভেতরে দাঁড়িয়ে কমিউনিস্ট পার্টিকে সংগঠিত করবার ক্ষেত্রে ঐতিহাসিক ভূমিকা পালন করছেন মুজফ্ফর আহমেদ, আব্দুল হালিম, বঙ্কিম মুখার্জিরা। তেমনি তার পাশাপাশি এই কমিউনিস্ট পার্টির লড়াই তার চিন্তা চেতনাকে বাঙালির চিন্তা চেতনার মধ্যে সঞ্জীবিত করে, দুপার বাংলার বাঙালি কিন্তু অবিভক্ত বাংলা, তখন হিন্দু মুসলমান নির্বিশেষে দুপার বাংলার বাঙালি, তাদের মধ্যে সঞ্জীবিত করে গোটা ভারত জুড়ে একটা নতুন কিছু করবার ভাবনা, একটা নতুন কিছু করবার চেতনা, একে সঞ্চারিত করবার ক্ষেত্রে জ্যোতিবাবুর যে সেই সময়ের ভূমিকা এবং তাঁর সহযোদ্ধাদের একত্রিত করে, তাঁর সহযোদ্ধাদের মধ্যে তখন একদিকে পার্টি সংগঠনের ক্ষেত্রে মুজফ্ফর আহমেদের মতন মানুষরা যেমন আছেন, আব্দুল হালিমের মতন মানুষেরা যেমন আছেন, প্রমোদ দাশগুপ্তের মতো মানুষেরা যেমন আছেন, তেমনি শ্রমিক কৃষক মেহনতি জনতার ঐক্য স্থাপনের ক্ষেত্রে ব্রিটিশ সাম্রাজ্যবাদের যাবতীয় ষড়যন্ত্রকে বিচূর্ণ করবার ক্ষেত্রে ডাঙ্গে, বিটিআর, সুন্দরাইয়া, পিসি যোশী, অজয় ঘোষ, এদের প্রত্যেকেরই ভূমিকা একটা ঐতিহাসিক লক্ষণ, এবং সেই ঐতিহাসিক লক্ষণের একটা পূর্ণাবয়ব চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম ঐতিহাসিক নৌবিদ্রোহের সময় অরুণা আসফ আলীর নেতৃত্বে, যে ভয়ঙ্কর রকম একটা বিদ্রোহ, এত বিদ্রোহ কখনো দেখেনি, এই দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ। সেই অবাধ্যতার ঢেউকে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে যে সামাজিক প্রেক্ষিত, সেই সামাজিক প্রেক্ষিত রচনার ক্ষেত্রেও জ্যোতিবাবুর যে শ্রমিক কৃষক মেহনতি জনতার মধ্যে যে ভূমিকাকে প্রলম্বিত করার ক্ষেত্রে তেভাগা আন্দোলন, সৈয়দ মনসুর হাবিবুল্লাহর নেতৃত্বে তেভাগা আন্দোলনের একটা দীপ্তি, এগুলোও একটা ভূমিকা পালন করেছিল। এই প্রেক্ষিতের মধ্যে দাঁড়িয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদের একদিকে বিরোধিতা, অপরদিকে কমিউনিস্ট আন্দোলনের প্রসার, তার সাথে সাথে সাম্প্রদায়িক শক্তিকে রক্ষা। জ্যোতিবাবু এটা অন্তর থেকে বুঝেছিলেন যে যদি মেহনতি জনতার হাতে ক্ষমতা প্রতিষ্ঠিত করতে হয়, মেহনতি জনতার অধিকার যদি প্রতিষ্ঠিত করতে হয়, সেই প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্যতম বড় অন্তরায় হল সাম্প্রদায়িকতা, হিন্দু সাম্প্রদায়িকতা এবং মুসলিম সাম্প্রদায়িকতা। এই দুটিকে রোকবার ক্ষেত্রে সেদিনের কমিউনিস্ট পার্টির যে আন্দোলন, যে ভূমিকা, বিশেষ করে সংস্কৃতি কর্মীদের যে ভূমিকা, সেই ভূমিকাকেও একটা মাত্রায় উপনীত করবার ক্ষেত্রে জ্যোতিবাবুর ধর্মনিরপেক্ষ মনন, ধর্মনিরপেক্ষ চিন্তা বিশেষভাবে কার্যকরী ছিল। জ্যোতিরিন্দ্র মৈত্র থেকে শুরু করে, প্রেম ধাবান থেকে শুরু করে, সুচিত্রা মিত্র থেকে শুরু করে, কলিম সেরাফি, হেমন্ত মুখোপাধ্যায় খানিকটা, এই যে বিশাল একটা স্রোত, সলিল চৌধুরী, কার নাম করব না, প্রীতি রায় চৌধুরী, সজল রায় চৌধুরী, রেবা রায় চৌধুরী, কত নাম করব না,
এই যে মানুষদের যে লড়াই, 46-এর দাঙ্গার সেই ভয়ঙ্কর পরিস্থিতিকে শান্ত সমাহিত করতে অনেকখানি সাহায্য করেছিল। এই গোটা প্রেক্ষিত রচনার ক্ষেত্রেও সংসদীয় রাজনীতিতে এবং মানুষের কাছে মানুষকে নিয়ে চলবার চিন্তা চেতনার বোধকে সঞ্জীবিত করবার ক্ষেত্রে জ্যোতিবাবুর যে ঐতিহাসিক ভূমিকা, সেই অবিভক্ত ভারতেই দেখা গিয়েছিল। এমন ঘটনাও ঘটেছে, নাজিমুদ্দিনের প্রধানমন্ত্রিত্বকালে, তখন অবিভক্ত বাংলার যিনি শাসক তাকে প্রধানমন্ত্রী বলা হতো বা প্রিমিয়ার বলা হতো, ঈশ্বর দাস জালান বিধানসভার অধ্যক্ষ। গান্ধীজি একজন মারোয়ারিকে অধ্যক্ষ করতে হবে এইরকম রুলিং দিয়েই, যে লোকটির আদৌ কোনো মাটির সঙ্গে সম্পর্ক ছিল না, বাংলা বাঙালির কোনো ধরনের চিন্তা চেতনার সঙ্গে সম্পর্ক ছিল না, সেই ঈশ্বর দাস জালানকে পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ করেছিলেন। সেই ঈশ্বর দাস জালান জ্যোতিবাবুর প্রতি অন্যায় আচরণ করেছিলেন বিধানসভার ভেতরে, বঙ্গীয় আইনসভা তখন বলা হতো, তার ভেতরে সেটা করেছিলেন। তার প্রতিবাদে জ্যোতিবাবুর যে ভূমিকা, সেই ভূমিকার মোকাবিলাতে সেই সময়ের প্রধানমন্ত্রী অর্থাৎ প্রিমিয়ার সোহরাওয়ার্দী সাহেবকে পর্যন্ত বিধানসভার কক্ষের ভেতর, অধিবেশন চলাকালীন কক্ষের ভেতর থেকে বেরিয়ে এসে গেটের সামনে থেকে জ্যোতিবাবুকে নিয়ে বিধানসভা অধিবেশন কক্ষে যেতে হয়েছিল। এই যে বিষয়টি আমি এই কারণে উল্লেখ করছি, পরবর্তীকালে শুধুমাত্র পশ্চিমবঙ্গের রাজনীতি নয়, সর্বভারতীয় রাজনীতির ক্ষেত্রে যে ঐতিহাসিক ভূমিকা, বিশেষ করে অর্থনীতির প্রশ্নে, অর্থনীতির সংকটের প্রশ্নে এবং সাম্প্রদায়িকতাকে রোকবার প্রশ্নে জ্যোতিবাবুর যে ঐতিহাসিক অবদান, সামগ্রিকভাবে সেই আন্দোলনকে সংহত করবার ক্ষেত্রে যে অবদান, তার সূচনা পর্ব হিসেবে বলা যেতে পারে এই যে সোহরাওয়ার্দী সাহেবের মতন একজন ওই সময়ের প্রথম সারির রাজনীতিক, তখন তো জ্যোতিবাবু একজন নতুন বিধায়ক, সংসদীয় রাজনীতিতে তিনি প্রথম কার্যত পা রেখেছেন, তাকে পর্যন্ত সোহরাওয়ার্দী সাহেবের পক্ষে বিধানসভার অধিবেশন এসে সঙ্গে করে নিয়ে অধিবেশন কক্ষে ঢুকতে হয়েছিল। এ থেকেই বোঝা যায় যে রাজনৈতিক প্রজ্ঞা, ব্যক্তিত্ব, মানুষের প্রতি দায়বদ্ধতা, এই জিনিসগুলির অনুশীলন জ্যোতিবাবু তার রাজনৈতিক জীবনের সূচনা পর্ব থেকে কিভাবে করেছিলেন। নিছক সংসদীয় রাজনীতির একজন ব্যক্তি জ্যোতিবাবু নন, নিছক কমিউনিস্ট আন্দোলনের একজন প্রথম সারির নেতা তিনি নন। সামগ্রিকভাবে গোটা দুনিয়া জুড়ে মানুষকে মানুষের অধিকারে প্রতিষ্ঠিত করবার যে লড়াই, সেই লড়াইকে একটা মর্যাদা দেওয়ার ক্ষেত্রে তার যে ভূমিকা, সেই ভূমিকার অঙ্কুরোদ্গমের এই পর্যায়গুলিকে যদি আমরা খুব ভালোভাবে অনুধাবন করবার চেষ্টা না করি, তাহলে আমরা বুঝতে পারবো না যে দীর্ঘ 25-26 বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কার্যকরী থেকে তার সময়কালটাকে কি করে একাধারে গরিব মানুষের অধিকার প্রতিষ্ঠা, ছাত্রযুবের অধিকার প্রতিষ্ঠা, সংখ্যালঘুর অধিকার প্রতিষ্ঠা, মহিলাদের অধিকার প্রতিষ্ঠা, আদিবাসী তপশিলি জাতি, উপজাতি, ভুক্ত সমাজ, দলিত সমাজ, সাদা ওবিসি যাদের বলা হয়, তাদের এই সমস্ত মানুষদের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের জন্য কাজ করা, তার পাশাপাশি ধর্মনিরপেক্ষতা রক্ষার জন্য একটা আইকন, একটা রোল মডেল হিসেবে ভারতবর্ষের একটি ছোট্ট রাজ্য পশ্চিমবঙ্গকে তুলে ধরা বিশ্বের কাছে। এর ক্ষেত্রে যে জ্যোতিবাবুর ঐতিহাসিক ভূমিকা, সেই ঐতিহাসিক ভূমিকার প্রেক্ষাপটের ভালো করে বোঝবার জন্য, প্রেক্ষাপটটিকে ভালো করে অনুধাবন করবার জন্য আমাদের বোঝা দরকার যে অবিভক্ত ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে জ্যোতিবাবু কিভাবে তার রাজনৈতিক প্রজ্ঞাকে ধর্মনিরপেক্ষতা রক্ষার আন্দোলনের সঙ্গে একাত্ম করেছিলেন। কারণ তিনি বুঝেছিলেন গরিব মানুষের অধিকার যদি প্রতিষ্ঠিত করতে হয়, গরিব মানুষকে যদি পেট ভরে খেতে দিতে হয়, গরিব মানুষকে যদি পড়াশুনো শেখাতে হয়, নারীর যদি ক্ষমতায়ন ঘটাতে হয়, নারীর হাতে যদি অর্থনৈতিক স্বাধীনতা আনতে হয়, ছাত্র যুবকে যদি তার অধিকারে প্রতিষ্ঠিত করতে হয়, সংখ্যালঘুকে যদি তার অধিকারে প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে কিন্তু
প্রথম এবং প্রধান দরকার ধর্মের নামে মানুষে মানুষে ভেদ করার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রকে রোখা। এই ষড়যন্ত্রকে রুখতে গেলে কি করতে হবে? এই ষড়যন্ত্রকে রুখতে গেলে আমাকে নাস্তিক হয়ে যেতে হবে তা নয়। এই ষড়যন্ত্রকে রুখতে গেলে আমাকে ধার্মিক হয়ে যেতে হবে তাও নয়। এই ষড়যন্ত্রকে রুখতে গেলে আমাকে ধর্মনিরপেক্ষ হতে হবে। সেই ধর্মনিরপেক্ষতাটা কেমন? কেউ যদি ধর্মাচরণ করেন, তিনি রাম রহিম ইত্যাদি যার খুশি পুজো করুন না কেন, তিনি হিন্দু হন মুসলমান হন যাই হন না কেন, তার ধর্মবোধ যেন অপরের ধর্মবোধের ক্ষেত্রে ক্ষতিকারক না হয়। তার স্বধর্মের প্রতি অনুরাগ যেন অপর ধর্মের প্রতি বিরাগে পর্যবসিত না হয়। এই যে মূল লক্ষ্য, এই মূল লক্ষ্যটাকে প্রতিষ্ঠিত করার লড়াইটাই হচ্ছে ধর্মনিরপেক্ষতার লড়াই। আর এই লড়াইটা প্রতিষ্ঠার ক্ষেত্রেই জ্যোতিবাবুর অনন্যতা। স্বাধীন ভারতে জ্যোতিবাবু এক এবং অনন্য। কেন আমি এক এবং অনন্য কথাটা বলছি? কারণ জওহরলাল নেহরুর মতন মানুষ, যার ধর্মনিরপেক্ষতার বিষয় নিয়ে আমরা শ্রদ্ধাশীল, মহাত্মা গান্ধীর মতন মানুষ, যার ধর্মনিরপেক্ষতার জন্য আমরা শ্রদ্ধাশীল, তারাও কিন্তু কখনো না কখনো কোনো না কোনো প্রাতিষ্ঠানিক ধর্মের নিগড়ে নিজেদের ভাবনা চিন্তাগুলিকে আবদ্ধ করে ফেলেছিলেন। রাষ্ট্রপ্রধান তার ব্যক্তিগত ধর্মাচরণের ঘটনাক্রম কেন প্রকাশ্যে আসবে? রাষ্ট্রপ্রধান মানে এই কথা নয় যে তিনি ধর্মাচরণ করতে পারবেন না। তিনি যদি বিশ্বাসী হন, তার বিশ্বাসে যদি কোনো রকম যাপন থাকে, তিনি কালী দুর্গা ইত্যাদি ইত্যাদি যাকে খুশি পুজো করতে করুন। তিনি আনন্দময়ীর আশ্রমে যান আর রামকৃষ্ণ মিশনে যান, যা খুশি করুন। কিন্তু সেই জায়গাটি যেন আলু পটল পেঁয়াজ রসুন বেচার মতো প্রকাশ্যে না আসে, যাতে আমার ধর্মাচরণকে কেন্দ্র করে আমার যিনি সহযোদ্ধা সহনাগরিক, তিনি যদি অন্য ধর্মাবলম্বী মানুষ হন, তার মধ্যে বিন্দুমাত্র ইনফিউরিটি কমপ্লেক্স, কোনো রকম মানসিক যন্ত্রণা যাতে তৈরি না হয়, এটা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব। এবং এইটা রক্ষা করাটাই হচ্ছে কিন্তু প্রধান ধর্মনিরপেক্ষতা। আজকে আমার সহকর্মী সহযোদ্ধা সতীর্থ যদি দেখেন আমি প্রকাশ্যে কোনো একটা বিশেষ ধর্ম সম্প্রদায়ের পুজো করছি, তার আচরণগুলি পালন করছি, তাহলে তার মধ্যে খানিকটা হলেও নিরাপত্তাহীনতা থাকবে, নিরাপত্তাহীনতা চলে আসবে, ধর্মীয় নিরাপত্তাহীনতা চলে আসবে। এই জায়গা থেকে যে ধর্মের ভিত্তিতে আমাদের দেশটা ভাগ হয়েছে, মুসলিম জাতীয়তার নাম করে মুসলিম লীগের যে ভয়াবহ বদমাইশি, তার পাশাপাশি হিন্দু সাম্প্রদায়িক শক্তির, হিন্দু অভিজাত বর্ণ হিন্দুদের স্বার্থ রক্ষার জন্য যে চেষ্টা, শ্যামাপ্রসাদ মুখার্জির, এনসি চ্যাটার্জিরা যে চেষ্টা করেছেন, এই সবের সম্মিলিত স্রোতে ধর্মের ভিত্তিতে আমাদের দেশটা ভাগ হয়েছে। তারপরেই আমাদের ক্ষমতার হস্তান্তর হয়েছে, যাকে আমরা স্বাধীনতা বলে থাকি। তাই রাষ্ট্রপ্রধানের প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে ধর্মনিরপেক্ষ হওয়া। যে নেহেরু তার যাপনচিত্রে ভয়ঙ্কর ধর্মনিরপেক্ষতা দেখাচ্ছেন, প্যাটেলের মৃত্যুর পর প্যাটেলের মতন ঘোরতর সাম্প্রদায়িক ব্যক্তি, যিনি কার্যত আরএসএস হিন্দু মহাসভার একজন অনুরাগী অনুগামী হিসেবেই, আমি ঠিক দালাল শব্দটি এখানে ব্যবহার করছি না, কিন্তু অনুরাগী অনুগামী হিসেবেই আচরণ করে গেছেন জাতীয় কংগ্রেসের মধ্যে, আচরণ করে গেছেন কেন্দ্রীয় মন্ত্রিসভার মধ্যে, এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য থাকাকালীন পণ্ডিত নেহেরুকে পদচ্যুত করে নিজে প্রধানমন্ত্রী হওয়ার জন্য শ্যামাপ্রসাদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত পর্যন্ত ছিলেন। সেই লোকটি স্বাধীন ভারতে তার প্রথম এবং প্রধান কাজ হলো কি না, সোমনাথ মন্দির পুনর্গঠন। এ কাজের জন্য তিনি বিস্তর অর্থ সংগ্রহ করলেন, কিন্তু যাই হোক সেটা করার আর তার পক্ষে সম্ভব হলো না। তার ভগবান তার প্রতি সদয় হলো না, তিনি মারা গেলেন। তারপর তার চেলাচামুন্ডারা সেই মন্দির উদ্বোধন করবে, তার দ্বারোদ্ঘাটন করবে। সেই দ্বারোদ্ঘাটন করবার জন্য তারা কাকে আবেদন জানালো না, ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদকে। কোন রাজেন্দ্র প্রসাদ? না, যিনি কংগ্রেসি রাজনীতিতে, জাতীয় আন্দোলন চলাকালীন রাজনীতিতে এই বল্লভভাই প্যাটেল, বসন্ত সিং হরিয়ানে, পুরুষোত্তম দাস ট্যান্ডন, পট্টাভি সীতারামাইয়া, যিনি সুভাষচন্দ্রের প্রতিদ্বন্দ্বী ছিলেন, এই রকম লোকেদের সঙ্গে যিনি একটা
ফ্র্যাকশন রাজনীতিতে লিপ্ত ছিলেন। এই লোকটি আমাদের দেশের প্রথম রাষ্ট্রপতি। এই লোকটি দেশের রাষ্ট্রপতি হয়ে রাষ্ট্রপতি আসনে বসে কাশীর দশাশ্বমেধ ঘাটে ব্রাহ্মণদের পা ধুয়ে দিয়েছিলেন জল দিয়ে। অর্থাৎ উচ্চবর্ণের ব্রাহ্মণ্যবাদের বাইরে যিনি হিন্দু ধর্মকে ভাবতে পারতেন না, বুঝতে পারতেন না, সেই রাজেন্দ্র প্রসাদকে অনুরোধ করা হলো সোমনাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন করবার জন্য। ক্ষিপ্ত প্রধানমন্ত্রী নেহেরু একাধিক চিঠি লিখলেন রাজেন্দ্র প্রসাদকে যে এটা রাষ্ট্রপ্রধানের কাজ নয়, এটা রাষ্ট্রপতির কাজ নয়, আপনি যাবেন না, এতে সংখ্যালঘু ভাবাবেগ আহত হবে। রাজেন্দ্র প্রসাদ শুনলেন না। কিন্তু সেই নেহেরুই তার এই দৃঢ় ধর্মনিরপেক্ষ রাজনৈতিক অবস্থান কিন্তু বজায় রাখতে পারেননি। কোথায় পারেননি? অযোধ্যাকে কেন্দ্র করে। অযোধ্যাতে যখন ঐতিহাসিক বাবরি মসজিদের তালা ভেঙে একদল দুষ্কৃতী একটা পুতুল রেখে এসে পরের দিন ফৈজাবাদ শহরে ঢেঁড়া পিটিয়ে বেরিয়েছিল যে রামচন্দ্র স্বয়ং প্রকটিত হুয়া, তখন যুক্তপ্রদেশ বলা হতো। সেই যুক্তপ্রদেশের মুখ্যমন্ত্রী গোবিন্দ বল্লভ পান্ত, তিনিও এই কংগ্রেসি রাজনীতিতে দক্ষিণপন্থী অংশেরই প্রতিনিধিত্ব করে গেছেন। তাকে প্রতিহত করতে পারেননি পণ্ডিত নেহেরু, তাকে আটকাতে পারেননি পণ্ডিত নেহেরু, পারেননি তাকে পদচ্যুত করতে পারেননি ৩৫৬ ধারা, যদিও তখনও সংবিধান সেভাবে আসেনি, যাই হোক, তাকে ক্ষমতাচ্যুত করতে পারেননি বা তার যে রাজনৈতিক দুরভিসন্ধি তাকে তিনি রুখতে পারেননি। অর্থাৎ নেহেরুও কিন্তু তার দলের স্বার্থে ধর্মনিরপেক্ষতাকে বলি দিয়েছেন। এই সময় যদি আমরা দেখি জ্যোতিবাবুর ভূমিকা, যখন তিনি প্রধান প্রশাসক, রাজ্যের মুখ্যমন্ত্রী, তার আগে আপনারা অনেকেই জানেন বহুল আলোচিত উনি মুখ্যমন্ত্রী থাকাকালীন চন্দননগরে তেলিনীপাড়ার যে দাঙ্গা, তাতে তার ঐতিহাসিক ভূমিকা, দল না দেখে পুলিশকে নির্দেশ দেওয়া, দাঙ্গাবাজ দেখলেই গুলি করো, সেই প্রসঙ্গটিতে আমি যাচ্ছি না, বহুল আলোচিত। কিন্তু আমি আসছি এমন একটি জায়গায় যখন জ্যোতিবাবু একাধারে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীও বটে, তখন একদল হিন্দু সাম্প্রদায়িক বদমাইশ তারা মুর্শিদাবাদের কাটরা মসজিদকে ঘিরে দাঙ্গা করে। তারা মুর্শিদাবাদের কাটরা মসজিদ ঘিরে দাঙ্গা করে। সেই দাঙ্গায় দাঙ্গাকারীদের প্রতিহত করবার ক্ষেত্রে জ্যোতিবাবু তার নিজের দলের লোকেদেরও কখনো রেয়াত করেননি। পুলিশকে এমন কোনো বিশেষ নির্দেশ দেননি, অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি, যে দাঙ্গাকারী যদি আমার দলেরও কেউ হয় তার প্রতি ইতিবাচক মনোভাব নাও, তার প্রতি সহৃদয় মনোভাব নাও, একথা তিনি বলেননি। তুলনা আনছি আরেকটি, পশ্চিমবঙ্গের প্রথম পরিচিত মুখ্যমন্ত্রী, এমনি দ্বিতীয় তিনি, বিধানচন্দ্র রায়। তিনি কিন্তু অন্নদাশঙ্কর রায় তখনকার আইসিএস অফিসার, তাকে অলিখিত হুকুম করেছিলেন মুর্শিদাবাদের পদ্মার চরে যেসব মুসলমানরা রয়েছে তাদের মেরে ধরে তাড়িয়ে দাও। অন্নদাশঙ্কর তখন কিরণ শঙ্কর রায়ের কাছে, তৎকালীন পুলিশ মন্ত্রী কালীপদ মুখোপাধ্যায়, তার কাছে বললেন, যদি এরকম হুকুমই আমাকে করা হয় আমাকে লিখিত আদেশ দিন। কারণ অনন্তশঙ্কর মনস্থ করে রেখেছিলেন যে যদি আদৌ এরকম লিখিত আদেশ তাকে দেওয়া হয় তিনি তৎক্ষণাৎ পদত্যাগ করবেন, কোনো অবস্থাতেই তিনি সংখ্যালঘুদের উপরে কোনো রকম অত্যাচার করতে পারবেন না জেলা শাসকের চেয়ারে বসে। তো এই যে দেখলেন নেহেরুর ভূমিকা, এই যে দেখলেন বিধানচন্দ্র রায়ের ভূমিকা, আর এই কাটরা মসজিদকে ঘিরে আপনারা দেখলেন জ্যোতিবাবুরও ভূমিকা। অর্থাৎ ধর্মনিরপেক্ষতা রক্ষার প্রশ্নে দল, মত, ধর্ম, সম্প্রদায় এগুলো জ্যোতিবাবুর কাছে এতটুকুনিও বিবেচ্য বিষয় ছিল না। তার কাছে প্রথম এবং প্রধান বিবেচ্য ছিল একজন ধর্মনিরপেক্ষ মানুষ হিসেবে সংখ্যালঘুর অধিকার। তার কাছে প্রধান বিচার্য বিষয় ছিল ধর্মনিরপেক্ষতার ঐতিহ্যকে রক্ষা করা। তাই যেমন তিনি কাটরা মসজিদের দাঙ্গা রক্ষার ক্ষেত্রেও অত্যন্ত দৃঢ় ভূমিকা পালন করেছিলেন, যে দৃঢ় ভূমিকা পালনের জন্য তাকে বহু লোকের কাছে অপ্রিয় হতে হয়েছিল। সেটা কি হিন্দু কি মুসলমান, কারণ দাঙ্গা হিন্দু করে না, দাঙ্গা মুসলমান করে না, দাঙ্গা করে দাঙ্গাবাজেরা। তাই উভয় সম্প্রদায় দাঙ্গাবাজের কাছে তাকে অনেক অপ্রিয় হতে হয়েছিল।
সেই জ্যোতিবাবুকেই কিন্তু আমরা ঐতিহাসিক ভূমিকা পালন করতে দেখি ইন্দিরা গান্ধীর নির্মম হত্যাকাণ্ডের পর কলকাতা সহ গোটা ভারতবর্ষে যখন শিখ বিরোধী যে দাঙ্গা সেই সময়কালে কি প্রজ্ঞার সঙ্গে, কি রাজনৈতিক মননশীলতার সঙ্গে সেই পরিবেশ পরিস্থিতিকে তিনি মোকাবিলা করেছিলেন, সেটা সেই সময়ের খবর কাগজ, সেই সময়ের বিভিন্ন সরকারি ফাইলপত্র এগুলোকে যদি ভালো করে দেখা যায় তাহলে বুঝতে পারা যাবে। আমি শুধু একটি ঘটনার কথা উল্লেখ করছি। জ্যোতিবাবু ব্যক্তি জীবনে নাস্তিক ছিলেন। ব্যক্তি জীবনে প্রাতিষ্ঠানিক কোনো ধর্ম, মানব ধর্মের বাইরে কোনো ধর্ম তার পালন তার ছিল না। যদি বলা যায় শঙ্খ ঘোষের সেই কবিতা, শূন্যতাকে ভরিয়ে দেওয়া, সেই শূন্যতাকে ভরিয়ে দেওয়াই ছিল জ্যোতিবাবুর ধর্ম। সেই ধর্ম পালনের ক্ষেত্রে তাকে কখনো প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়নি তার মননশীলতার জায়গাটা, কখনো প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়নি তার পরিবার পরিজন। জ্যোতিবাবুকে বারবার যাপন চিত্রের ক্ষেত্রে অনেক ধরনের টানাপোড়েনের মধ্যে চলতে হয়েছে, কিন্তু সেই টানাপোড়েনের একটি জায়গাতেও তিনি তার নিজের বোধ, নিজের চিন্তা, নিজের মননশীলতাকে তিনি কিন্তু আপোষ করেননি। এই যে আপোষহীনতা, ধর্মনিরপেক্ষতার রক্ষার প্রশ্নে, এটা ছিল কিন্তু তার আজকের ভাষায় সব থেকে বড় টিআরপি। এই যে আমি 84 দাঙ্গার প্রসঙ্গটি আপনাদের সামনে উপস্থাপিত করছি, এখানে অনেক প্রবীণ মানুষ নিশ্চিত আছেন, যারা নেই, যারা নবীন প্রজন্ম আছেন, তাদেরকে জানানোর জন্য বিশেষ করে বলছি। ইন্দিরাজির ওই নির্মম হত্যাকাণ্ডের পর তার পুত্র প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেই বললেন, একটা বড় বটগাছ পড়ে গেলে মাটি তো একটু কাঁপবেই। অর্থাৎ প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেই রাজীব গান্ধী বললেন যে যারা একজন দুষ্কৃতীর হাতে, একজন খলিস্তানি জঙ্গিদের দ্বারা মদতপুষ্ট দেহরক্ষীর হাতে নিহত, নির্মমভাবে নিহত ইন্দিরা গান্ধীর মৃত্যুকে ঘিরে, হত্যাকে ঘিরে, সেই হত্যাকারীরা যেহেতু শিখ ছিলেন জন্মসূত্রে, শিখদের উপরে নির্বিচারে, দিল্লি শহরে নির্বিচারে হত্যা হয়েছে, সেটাকে তিনি গ্লোরিফাই করলেন, সেটাকে তিনি জাস্টিফাই করলেন যে তার জন্য শিখদের উপরে অত্যাচার করা যায়। অর্থাৎ বড় বটগাছ ইন্দিরা গান্ধী পড়ে গেছেন, তাই মাটি কাঁপবে, মানে আমার চেলাচামুন্ডারা যে শিখদের উপর দাঙ্গা টাঙ্গা করছে সেগুলো তারা করতে পারবে। সেই জায়গায় জ্যোতিবাবুর মতো মানুষ, যিনি কখনো কোনো রকমভাবে ব্যক্তি জীবনের ধর্মের ধারপাশ দিয়ে হাঁটেননি, সেই মানুষটি কিন্তু গুরুদ্বারার ভেতরে যাচ্ছেন, সেখানে গিয়ে শিখ সম্প্রদায়ের মানুষদের আশ্বস্ত করছেন যে আপনাদের কোনো রকম উদ্বেগের কারণ নেই, আমার প্রশাসন জাগ্রত, আমার দল জাগ্রত, আমার দলের ছাত্র যুবকর্মীরা জাগ্রত, সামগ্রিকভাবে বামপন্থী ছাত্র যুবকর্মীরা জাগ্রত। এই বিষয়টি তিনি যখন মানুষকে আশ্বস্ত করছেন, বিশেষ করে শিখ সম্প্রদায়ের মানুষকে আশ্বস্ত করছেন, সেক্ষেত্রে কিন্তু জ্যোতিবাবুর মতো মানুষ তিনি কিন্তু নিজের পকেটে রুমালটা বের করে মাথায় রাখছেন। অর্থাৎ শিখ সম্প্রদায়ের মানুষদের যে যাপন চিত্রের একটি বিশ্বাসের অঙ্গ হচ্ছে উষ্ণিস ছাড়া তাদের দেবস্থানে প্রবেশ করা যায় না। এই যে জিনিসটি দেখুন, জ্যোতিবাবু তো নিজে ধর্মাচরণ করতেন না, তিনি তো অগ্রাহ্য করতেই পারতেন, এবং শিখ সম্প্রদায়ের মানুষ তখন ভয়ঙ্কর একটা সংকট, জান মাল বেঁচে থাকার লড়াইতে তারা প্রাণে বাঁচবো কিনা এরকম একটা অবস্থা। বিশেষ করে জগদীশ টাইটেলার ইত্যাদিরা দিল্লি শহরে যা করছে, এইরকম তার জের এসে পড়ে পাছে কলকাতায়, এই ভয়ে তারা আতঙ্কিত। তাই জ্যোতিবাবু যদি তখন খালি মাথায় প্রবেশ করতেন গুরুদুয়ারার ভিতরে, কেউ কিছু হয়তো এতটা মনেও করতো না, কোনো আবেগ নিয়েও তারা ভাবতেন না, কারণ তাদের তখন প্রাণ রক্ষার তাগিদ। সেখানেও কিন্তু জ্যোতিবাবুর মতো মানুষ, তিনি একটিবারের জন্য তাদের ধর্মের প্রতি যে সম্মান, তাদের ধর্মের প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা, সেই জায়গা থেকে সরে এলেন না। উনি নিজে তার যাপনচিত্রের মধ্যে কোনো ধর্মকর্ম নিয়ে কোনো বালাই ছিল না, কিন্তু তিনি কিন্তু নিজের পকেটে রুমালটা খুলে তার মাথায় রাখলেন। একজন মানুষকে যথার্থ ধর্মনিরপেক্ষ হতে গেলে
সমস্ত রকমের চিন্তাধারা, বোধ, তার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। সে বোধ যদি আমার মতের সঙ্গে নাও মেলে, সেই বোধের প্রতি আমাকে শ্রদ্ধাশীল হতে হবে। শ্রদ্ধাশীল হয়েই আমাকে বোঝাতে হবে সেই বোধটার কোনটা অবৈজ্ঞানিক, কোনটা অযৌক্তিক, কোনটা মানলে মানুষের ভালো, কোনটা মানলে মানুষের ভালো হবে না। এটাই হচ্ছে যথার্থ ধর্মনিরপেক্ষতা। আর এই যথার্থ ধর্মনিরপেক্ষতাটাই কিন্তু সেদিন সেভাবে জ্যোতিবাবু দেখালেন। এমন ধর্মনিরপেক্ষতা কিন্তু পশ্চিমবঙ্গে আর কোনো মুখ্যমন্ত্রী আগে দেখাতে পারেননি। বিধানচন্দ্র রায় তাঁর শেষ নির্বাচনী প্রচারে ওই ধর্মতলার যে মসজিদ, সেই মসজিদের ভেতর থেকে, মসজিদের ভেতরে তিনি প্রচার করছেন, সেই প্রচারের ছবি খবরের কাগজে ছড়িয়ে দিয়ে মুসলিম ভোট টানতে চেয়েছিলেন নিজের কাছে। কারণ শেষ নির্বাচনে তিনি কার্যত পরাজিতই হতেন। মোহাম্মদ ইসমাইলের কাছে, অবিভক্ত কমিউনিস্ট পার্টির প্রার্থী মোহাম্মদ ইসমাইলের কাছে তিনি কার্যত পরাজিতই হতেন। পোস্টাল ব্যালটের কারচুপিতে তিনি জিতেছিলেন, এটাই সামগ্রিকভাবে সমস্ত লোকেদের মনে হয়। অর্থাৎ বিধানচন্দ্র রায়ও কিন্তু ধর্মের রাজনৈতিক ব্যবহার করছেন ভোটে জেতার তাগিদে। সিদ্ধার্থ শঙ্কর রায়ের মতো মানুষ, যিনি একাধারে কতটুকুনি বাঙালি এটা নিয়েই তো মানুষের মধ্যে সংশয়, তিনি অনেক বেশি সাহেব, অনেক বেশি ইংরেজ, জীবনের মধ্যে অর্ধেকটা বেশি সময় তিনি লন্ডনেই কাটিয়েছেন তার শ্বশুরবাড়িতে। সেই মানুষটিও কিন্তু ধর্মের সুরসুরি দেওয়ার জন্য রেড রোডে ঈদের নামাজে যাচ্ছেন। রাষ্ট্রপ্রধান কেন যাবেন সেখানে? রাষ্ট্রপ্রধানের তো কাজ নয় সেটা। আজকের মুখ্যমন্ত্রীর কথা এত ছেড়েই দিন, তো জ্যোতিবাবু কিন্তু একটিবারের জন্য তাঁর ধর্মনিরপেক্ষতার প্রমাণ করবার জন্য আজকে হিন্দুর মন্দির, কালকে মুসলমানের মসজিদ, পরশুদিন খ্রিস্টানের গির্জা, তারপরের দিন জৈনদের বর্ধমান মহাবীরকে শ্রদ্ধা জানানো, এইসব নাটকবাজি তাকে কখনো করতে হয়নি। যথার্থ রাজনীতির প্রয়োগ, এবং সেই রাজনীতির ভেতরে যদি সমাজবিজ্ঞান, সমাজতন্ত্রের মার্ক্সীয় বিজ্ঞানের যদি চিন্তা চেতনার একটা পরিপূর্ণতা থাকে, একটা সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গি যদি সেখানে থাকে, তাহলে কোনো ধরনের ভেগ ধরার দরকার হয় না, কোনো ধরনের ভণ্ডামির দরকার হয় না, কোনো ধরনের ছদ্মবেশের দরকার হয় না। সেটা জ্যোতিবাবু তার জীবন দিয়ে বুঝিয়েছেন। জ্যোতিবাবু রামকৃষ্ণ মিশনে গেছেন প্রশাসনিক কাজে, সঙ্গে তার পত্নী গেছেন, পত্নী মন্দিরে গেছেন প্রণাম ইত্যাদি করতে। জ্যোতিবাবু কিন্তু মন্দিরে ওঠেনওনি, আবার মন্দিরে ওঠাতে পত্নীকে বাধাও দেননি, বা পত্নীর ওঠা নিয়ে কোনো রকম উপহাসও করেননি। লক্ষ্য করুন যে তিনটি শব্দ আমি ব্যবহার করলাম। যারা নিজেদেরকে নাস্তিক বলে দেখাতে ভালোবাসেন, নাস্তিকতার ঈশ্বর বিশ্বাস করি না, এর ভেতর দিয়ে যারা ধর্মনিরপেক্ষতাকে বোঝাতে ভালোবাসেন, তারা অপরের যে বিশ্বাস, অপরের যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকে হয় বাধা দেন, একটা মস্করা ব্যঙ্গ করেন। এটাকে ধর্মনিরপেক্ষতা বলে মনে করেন। এবং এই ধর্মনিরপেক্ষতার ভেতর দিয়ে, ধর্মনিরপেক্ষতা নাম করে যে ভণ্ডামি, সেই ভণ্ডামির ভেতর দিয়ে, অর্থাৎ একে আমি নাস্তিকতার মৌলবাদ বলি, এই নাস্তিকতার মৌলবাদের ভেতর দিয়ে তারা কিন্তু একটা ধর্মপ্রাণ মানুষকে, একটা ধার্মিক মানুষকে সাম্প্রদায়িক মানুষে পরিণত করে দেন। এখানেও লক্ষ্য করার বিষয় যে কতখানি বৈজ্ঞানিক, সমাজতন্ত্র, সমাজবিজ্ঞান, মানুষ, এগুলির প্রতি একটা গভীর আন্তরিক ধারণা থাকলে, একটা ইতিবাচক চিন্তা চেতনা থাকলে এই ধরনের আচার আচরণ করা সম্ভব। বেথেলেমে গেছেন জ্যোতিবাবু, যিশু জন্মস্থান দেখেছেন, সেখানে তাকে কোনো রকম আলাদা করে কোনো ধর্মীয় আচার পালন করতে দেখা যায়নি কখনো। ভরত মহারাজ থেকে শুরু করে স্বামী লোকেশ্বরানন্দ, প্রত্যেকের সঙ্গে জ্যোতিবাবুর একটা বিশেষ রকমের ব্যক্তিগত স্তরের সম্পর্ক ছিল। লোকেশ্বরানন্দজি তো জ্যোতিবাবুকে ব্যক্তিগতভাবে অত্যন্ত সম্মান করতেন, অত্যন্ত শ্রদ্ধা করতেন, কিন্তু সেখানে গিয়ে জ্যোতিবাবুকে কিন্তু গড় হয়ে পেন্নাম করে আমি কত ভক্ত এটা দেখাতে হয়নি, আমি রামকৃষ্ণ দেবের কত অনুরাগী এটা তাকে আলাদা করে দেখাতে হয়নি। আবার কোথাও রামকৃষ্ণদেবকে ঘিরে বা তার চিন্তা চেতনাকে ঘিরে কোনো রকম ব্যঙ্গ, কোনো রকম কটূক্তি,
কোনো রকম নেতিবাচক মানসিকতা জ্যোতিবাবু তার জীবনে একটি বারের জন্য কখনো দেখাননি। এই জায়গাগুলিকে যদি আমরা না বুঝতে পারি, এই জায়গাগুলিকে যদি আমাদের অনুশীলনের প্রত্যেকটা জায়গায় আমরা নিয়ে আসতে না পারি, তাহলে আজকে গোটা ভারত জুড়ে যে ভয়ঙ্কর একটা সংকট, আজকে গোটা ভারত জুড়ে যে সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতার একটা ভয়াবহ সংকট, সেই সংকটকে মোকাবিলার যে পথ, সেই সংকটকে মোকাবিলার যে রাস্তা, সেই রাস্তা কিন্তু আমরা নির্মাণ করতে পারবো না। এখানে একটি বিষয় খুব জোরের সঙ্গে বলা দরকার যে অশোক সেন আয়োজিত বিশ্বনাথ প্রতাপ সিংয়ের সম্বর্ধনা সভা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হয়েছিল। সেখানে অশোক সেন মশাই ভারতবর্ষে সেই সময়ের প্রথম সারির সমস্ত রাজনীতিকদের আমন্ত্রণ জানিয়েছিলেন, জ্যোতিবাবুকেও আমন্ত্রণ জানিয়েছিলেন, অটল বিহারী বাজপেয়ীকেও আমন্ত্রণ জানিয়েছিলেন। স্বাভাবিকভাবে সৌজন্যবশত তাদের একসাথে ছবিও আছে। এই ছবিকে ব্যবহার করে সাম্প্রদায়িক শক্তি, কায়েমি শক্তি, প্রতিক্রিয়াশীল শক্তি জ্যোতিবাবুর চরিত্র হনন করার বহু চেষ্টা করে। কিন্তু এটাও ভুলে গেলে চলবে না, এই অটল বিহারী বাজপেয়ীর প্রধানমন্ত্রিত্বকালেই জ্যোতিবাবুর মতন মানুষ, যেটা গোটা ভারতবর্ষের রাজনীতিতে কেউ কখনো পারেনি, তিনি সেটা পেরেছিলেন বিজেপির শাসনকালকে, শাসন পদ্ধতিকে সরাসরি অসভ্য বর্বর বলতে সমর্থ হয়েছিলেন। এ নিয়ে অটল বিহারী বাজপেয়ী জ্যোতিবাবুকে অনুযোগের সুরে যখন কথা বলেন, তখনও কিন্তু জ্যোতিবাবু একটি বারের জন্য তাঁর যে বলা, তার যে বক্তব্য, সেই জায়গা থেকে সরে আসেননি। প্রধানমন্ত্রী বলছেন মানেই আমি সেটা কম্প্রোমাইজ করে নিলাম না, আমি বলিনি, বা আমি যা বলেছি ভুল বলেছি, এই আপোষ জিনিসটা কিন্তু জ্যোতিবাবুর মধ্যে ছিল না। জ্যোতিবাবু যদি বলে থাকতেন কিছু, সেটাকে তিনি দৃঢ়ভাবে সেই জায়গাতেই, সেই স্ট্যান্ড পয়েন্টেই নিজে দাঁড়িয়ে থাকতেন, এবং সেটা ঘিরেও তিনি অটল বিহারী বাজপেয়ীকে স্পষ্ট মুখের উপরে বলতে সক্ষম হয়েছিলেন যে আপনার দলের কীর্তিকলাপ যা, তাতে এর থেকে ভালো কোনো শব্দ আমি অভিধানে খুঁজে পাইনি। এই যে রাজনৈতিক দৃঢ়তা, এই যে রাজনৈতিক প্রজ্ঞা, এবং এই যে মেরুদণ্ড, এই মেরুদণ্ডটা দেখানোর মতো হিম্মত জ্যোতিবাবুর সমকালে ভারতীয় রাজনীতিতে কেউ ছিলেন না। হ্যাঁ, সমকালে কেউ ছিলেন না শব্দটাই আমি উচ্চারণ করছি, কারণ ইন্দিরা গান্ধীও ধর্মনিরপেক্ষতা রক্ষায় জ্যোতিবাবুর ধার কাছে কখনো আসতে পারেননি। ভুলে যাবেন না যে কংগ্রেসকে ধর্মনিরপেক্ষতার ক্ষেত্রে তাদের ভূমিকার কথা বলা হয়। হ্যাঁ, তারা প্রথাগতভাবে নিশ্চিত ধর্মনিরপেক্ষ, খাতায় কলমে তারা নিশ্চিত ধর্মনিরপেক্ষ, কিন্তু সেই ইন্দিরা গান্ধী কিন্তু তিরুবনন্তপুরমে ধর্মান্তরিতকরণ ঘিরে বিশ্ব হিন্দু পরিষদের যে অবস্থান, আর্য সমাজীদের যে অবস্থান, বিশেষ করে আরএসএসের যে অবস্থান, ঠিক সেই এক অবস্থান গ্রহণ করেছিলেন। তার লক্ষ্য ছিল রাজনৈতিক জমি পুনরুদ্ধার, কারণ তখন তিনি ক্ষমতাচ্যুত মোরারজি দেশাই দেশের প্রধানমন্ত্রী। জ্যোতিবাবু কিন্তু তার দীর্ঘ সময়ে, তিনি যতদিন মুখ্যমন্ত্রী ছিলেন তার থেকে বেশি সময় তিনি বিরোধী নেতা ছিলেন, বিরোধী রাজনীতি করেছেন। একটি সময় একটি কাজের জন্য ধর্মের রাজনৈতিক ব্যবহার ঘটিয়ে কোনোভাবে কোনো রকম রাজনৈতিক মাইলেজ না নিজে নিয়েছেন, না তাঁর দলকে নিতে দিয়েছেন, না তার আশেপাশের পরিমণ্ডলকে নিতে দিয়েছেন। এই যে জায়গাগুলো আমাদের খুব বিশেষভাবে অনুধাবন করা দরকার, এই জায়গাগুলো আমাদের বিশেষভাবে ভেবে দেখা দরকার। এখানে কেউ অনুরোধ করেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে জ্যোতিবাবুর অবদানের কথা বলতে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে জ্যোতিবাবুর তো ঐতিহাসিক অবদানের কথা বহুল আলোচিত, বাংলাদেশের মানুষ সশ্রদ্ধ চিত্তে সেটা স্মরণ করেন। তো আমি একটি ঘটনা আপনাদের সামনে শুধু তুলে ধরছি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে দ্বিতীয় পর্যায়ে ঐতিহাসিক ঘাতক দালাল নির্মূলদের লক্ষ্যে যে গণ আদালত 1992 সালে 26শে মার্চ ঢাকার রেসকোর্সের ময়দানে, সালোয়ারদী ময়দান যার নাম, সেখানে অনুষ্ঠিত হয়। তার সেই ঘটনা কার্যবলীর জেরে শেখ হাসিনা যখন 96 সালে প্রধানমন্ত্রী হন প্রথমবার বাংলাদেশের, তারপরেই মূলত জ্যোতিবাবুর উদ্যোগে গঙ্গার পানি চুক্তি সম্পাদিত হয়। ভারতবর্ষ মুক্তিযুদ্ধের পর কার্যত এক ধরনের সাম্রাজ্যবাদী মানসিকতা থেকেই, আমি এটা অত্যন্ত
সচেতনভাবে সাম্রাজ্যবাদী মানসিকতাই বলবো, সেই সময়ের শাসকেরা তারা আন্তর্জাতিক নদী গঙ্গার পানি রুখে দেওয়ার জন্য ফরাক্কা ব্যারেজ নির্মাণ করেন। কপিল ভট্টাচার্যের মতো বিশ্ববিশ্রুত নদী বিশেষজ্ঞরা তখনই বলেছিলেন যে এই ব্যারেজ নির্মাণের করা হচ্ছে ঠিকই, কিন্তু গঙ্গার স্রোত যেভাবে তার গতিপথ পরিবর্তন করছে, আগামী দিনে এই ব্যারেজটা অকেজো হয়ে যাবে। কপিল ভট্টাচার্য, সুনীল মুন্সির মতন নদী বিশেষজ্ঞ, ভূগোল বিশেষজ্ঞরা তখন বলেছিলেন। ভারতবর্ষের তৎকালীন শাসকেরা সেটা শোনেনি। যাই হোক, এই যে গঙ্গার পানি আটকে দিয়ে বাংলাদেশকে পানিতে মারবার একটা ষড়যন্ত্র হয়েছিল, সেই ষড়যন্ত্রকে রুখে আন্তর্জাতিক দুনিয়ায় ভারতবর্ষের মাথাটাকে উঁচু করবার জন্য, ভারতবর্ষের সেই ভারতবর্ষের বিরুদ্ধে যে দাদাগিরির যে অভিযোগ, সেই অভিযোগ থেকে ভারতবর্ষকে মুক্ত করবার জন্য জ্যোতিবাবুই কিন্তু উদ্যোগ নিয়েছিলেন গঙ্গার পানির ন্যায্য হিস্সা বাংলাদেশকে পাইয়ে দিতে। কোনো বাংলাদেশকে দয়ার দান তিনি করেননি। বাংলাদেশের গঙ্গার পানির যে ন্যায্য প্রাপ্তি তিনি পাইয়ে দিয়েছিলেন। তার মধ্যে দিয়ে শুধু ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ শক্তিকেই তিনি শক্তিমান করেননি, বাংলাদেশে যে মৌলবাদী শক্তি, খুনি মেজর চক্র, পাকিস্তানি চক্র, যারা মুক্তিযুদ্ধের চেতনাতে বিশ্বাস করে না, মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে বাংলাদেশকে যারা আবার পাকিস্তানের ছায়া উপনিবেশে পরিণত করবার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করেছে সপরিবারে নির্মমভাবে, এই শক্তিকে সম্পূর্ণভাবে বিধ্বস্ত করবার লক্ষ্যেই জ্যোতিবাবু কিন্তু গঙ্গার পানির ন্যায্য হিস্সা বাংলাদেশকে দেওয়ার ব্যাপারে তৎকালীন প্রধানমন্ত্রী দেবগৌড়ার সঙ্গে এভাবে উদ্যোগী হয়েছিলেন। এটি কিন্তু এই যে বলছি, দক্ষিণ এশিয়াতে ধর্মনিরপেক্ষ রক্ষার ক্ষেত্রে একজন আইকন হিসেবে জ্যোতিবাবুর ভূমিকা, এটি কিন্তু সেই ভূমিকার একটি অঙ্গ। এবং এই ভূমিকার পর জ্যোতিবাবুর যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তার একটি ছোট্ট উদাহরণ আমি দিচ্ছি। এই পানি চুক্তির পর জ্যোতিবাবুরা বাংলাদেশ সফরে গেছেন, বুদ্ধদেববাবু গেছেন, অসীম দাশগুপ্ত গিয়েছেন, ইত্যাদি ইত্যাদি। তারপর 96 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বিজয় দিবসের রজত জয়ন্তী। সেদিন রাত্রে বিদেশি অভ্যাগতদের নৈশভোজে আপ্যায়িত করছেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন কথায় কথায় তার সঙ্গে কথোপকথনে ডক্টর অসীম দাশগুপ্তর প্রসঙ্গ উঠল। তখন শেখ হাসিনা আমাকে বললেন যে জ্যোতিবাবুর কথা তো সাইডাই দেন, ছেড়েই দিন। যদি অসীম দাশগুপ্ত, জ্যোতিবাবুর মন্ত্রী বলেই অসীম দাশগুপ্ত, আমি যে কেন্দ্র থেকে জিতেছি, গোপালগঞ্জের যে কেন্দ্র থেকে জিতেছি, সেই কেন্দ্রে যদি শুধু অসীম দাশগুপ্ত প্রতিদ্বন্দ্বিতা করেন, গঙ্গার পানি দিয়ে জ্যোতিবাবু যেভাবে বাংলাদেশের মানুষকে বাঁচিয়েছেন, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তিকে প্রতিহত করেছেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে শক্তিশালী করেছেন, বাংলাদেশের মানুষকে যেভাবে হাতে মারা ষড়যন্ত্রকে রুখেছেন, তাতে জ্যোতিবাবুর মন্ত্রী হিসেবে যদি অসীম দাশগুপ্ত আমার কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেন আমার বিরুদ্ধে, আমি গোহারান হেরে যাব। তাহলে ভেবে দেখুন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর জ্যোতিবাবু সম্বন্ধে এই উক্তির ভেতর দিয়ে বুঝতে পারা যাচ্ছে বাংলাদেশের মানুষের হৃদয়ে একজন শুধু বাঙালি বলে নয়, নারায়ণগঞ্জের বার্দির সন্তান বলে নয়, সামগ্রিকভাবে ধর্মনিরপেক্ষতা রক্ষায় পাকিস্তানের যে সেই ভয়াবহ সন্ত্রাস, ধর্মান্ধ সন্ত্রাস, অর্থনৈতিক শোষণের যে ভয়ঙ্কর কালো রাত্রি, যে 71-এর 9 মাস ধরে বাঙালির উপরে 30 লক্ষ বাঙালির হত্যা, তার বিরুদ্ধে মানুষকে উজ্জীবিত করবার ক্ষেত্রে গঙ্গার পানির ন্যায্য হিস্সা পাইয়ে দিয়ে বাংলাদেশকে কি ঐতিহাসিকভাবে গোটা ভারতীয় উপমহাদেশে ধর্মনিরপেক্ষতা রক্ষার ক্ষেত্রে একটা ভূমিকা পালন করেছিলেন জ্যোতি বসু। আজ তিনি নেই। বায়োলজিক্যাল কারণে মানুষ দীর্ঘদিন থাকে না, চিরজীবী হন না, কিন্তু আছে তার আদর্শ, আছে তার চিন্তা চেতনা, আছে তার উন্নত মেরুদণ্ডের প্রতিটি পদক্ষেপ। যেভাবে তিনি বাংলায় প্রতিটি ক্ষেত্রে তার এই দীর্ঘ 25-26 বছরের মুখ্যমন্ত্রিত্বকাল বা তার ভাবনাতে অনুপ্রাণিত অনুসৃত হয়ে তারপরের 10 বছর বুদ্ধদেববাবুর মুখ্যমন্ত্রিত্বকালে
প্রতিটি ক্ষেত্রে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা হয়েছে, প্রতিটি ক্ষেত্রে ধর্মনিরপেক্ষতা রক্ষার লড়াইকে জোরদার করা হয়েছে, প্রতিটি ক্ষেত্রে সংখ্যালঘুর জানমালের নিরাপত্তা দেওয়া হয়েছে। সেই জায়গাটিকে যাতে ফিরিয়ে আনতে পারি আমরা, সেই জায়গাটাকে যাতে গোটা ভারতবর্ষে প্রতিষ্ঠিত করতে পারি, একাধারে ধর্মান্ধ সাম্প্রদায়িক বিজেপি এবং তার দোসর প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িক শক্তি তৃণমূল কংগ্রেসের যাবতীয় অপচেষ্টাকে আমরা রুখতে পারি, তার জন্যই সামগ্রিকভাবে প্রয়োজন ভারতবর্ষে ধর্মনিরপেক্ষতা রক্ষায় জ্যোতিবাবুর প্রতিটি পদক্ষেপের চুলচেরা বিশ্লেষণ, এবং সেই বিশ্লেষণের ভেতর দিয়েই আমাদেরকে শিক্ষা নিতে হবে কিভাবে আমরা আগামী দিনের লড়াইকে কিভাবে আমরা লড়ব। সেই আগামী দিনে ধর্মান্ধ সাম্প্রদায়িক শক্তি, হিন্দু মুসলমান উভয় ধর্মেরই সাম্প্রদায়িক শক্তিকে আমরা প্রতিহত করব। সেই লড়াই আমাদের লড়বার শক্তি জ্যোতিবাবুর চিন্তা চেতনার ভেতর থেকেই আমাদের নিতে হবে। ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন।